নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি পায়েল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। পুজোর আগে যুবশক্তি পোর্টাল কবে শিক্ষিত বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। সবাই এনডিএ পরিবার, দারুণ অভিজ্ঞতা। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতরাশ সেরে বললেন সুদীপ রচনারা। রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গই, নাম বদলালে ইতিহাস মুছে ফেলা হবে বললেন শুভেন্দু। টাকার লোভ দেখিয়ে রক্তদানের পেছনে তৃণমূল নেতা, অবশেষে পুলিশের জালে মূল চক্রী সহ ৩। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুর্শিদাবাদের ৩ সাংসদই নিজেদের এলাকায় মন দিন, পরামর্শ মোদির। কাজে যাওয়ার পথে 2 লরির মুখোমুখি সংঘর্ষ, ইটাহারে মৃত্যু 3 শ্রমিকের, জখম কমপক্ষে 12 জন। ধর্মীয় স্থান থেকে 5,000-এর বেশি লাউড স্পিকার খুলল পুলিশ, বিতর্কে আমল না দিয়ে আইন মেনে চলার বার্তা শুভেন্দুর। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক, হাইকোর্ট মামলা খারিজ করতেই পদক্ষেপ। সব সরকারের উচিত শিক্ষার্থীদের কথা শোনা, রাঁচির ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের। বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি, তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। টাকার বান্ডিলে মাখানো বিশেষ রাসায়নিক ঘুষ নেওয়ার পরেই হাত লাল দুর্নীতি দমন শাখার অভিযানে জালে সরকারি ইঞ্জিনিয়ার। টিভি দেখা নিয়ে বিবাদ, ভাতের পাত থেকে যুবককে তুলে নিয়ে খুন প্রতিবেশীদের। বৃষ্টি থেকে মুক্তি নেই, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসবে দক্ষিণবঙ্গ, জারি হলুদ সতর্কতা। 3 দিন ধরে অসুস্থ মিঠুন, দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু। এখন কেমন আছেন মহাগুরু? ক্লাসরুমে পড়ুয়াদের হাতে আর মোবাইল নয়, বিজ্ঞপ্তি জারি করে স্কুলগুলিকে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। থাইল্যান্ডে স্কুলে ঢুকে এলোপাথারি গুলি, বন্দুকবাজ ছাত্রের, শিক্ষক সহ মৃত 7, আহত 15। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নয়া মোড়, ইয়েমেনে সেনা ঘাঁটিতে হামলা, ইরানপন্থী হাউথির, নিহত অন্তত 30। আন্দোলন করেছে মানে জেনজি দেশ বিরোধী নয়, বড় বার্তা মোহন ভাগবতের। আরএসএস প্রধানকে এক বার্তা ককরোচ পার্টির। 15ই আগস্টের মধ্যে কেওয়াইসি না করালে বন্ধ হবে ভর্তুকি, চড়বে গ্যাসের দাম। কিভাবে করবেন কেওয়াইসি? নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল সাদার বদলে গেরুয়া রঙের নাম ফলক। প্রথমবার হার ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগদান রাজ্যের, স্বাধীনতা দিবসের আগে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। টাকা পাবে কিনা সেই নিয়ে চিন্তা সবার, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই, অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। পুজোর আগে চালু যুবশক্তি পোর্টাল, কবে মিলবে ৩,০০০ টাকার বেকার ভাতা, কারা পাবেন সুবিধা? দুর্গাপুজোর আগেই চালু হতে চলেছে রাজ্য সরকারের বহুল প্রতীক্ষিত যুবশক্তি পোর্টাল। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে প্রশাসনিক সূত্রে খবর। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে পুজোর আগেই আবেদন গ্রহণ শুরু হতে পারে। সরকারি সূত্রের দাবি, যুবশক্তি প্রকল্পের আওতায় কর্মহীন গ্র্যাজুয়েটরা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং কর্মহীন নন গ্র্যাজুয়েটরা মাসে 2,০০০ টাকা করে ভাতা পাবেন। আগে চালু থাকা যুবশ্রী ও যুবসাথী প্রকল্পের তুলনায় এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। অতীতে ওই 2 প্রকল্পের মাসিক ভাতা ছিল 1,500 টাকা। জানা গিয়েছে, যুবশ্রী ও যুবসাথী 2 প্রকল্পকেই একত্রিত করে যুবশক্তি নামে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। গোটা প্রকল্পের দায়িত্বে থাকবে যুব কল্যাণ দপ্তরের হাতে। উপভোক্তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য বাড়ি বাড়ি সমীক্ষাও চালানো হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবক যুবতীদের পাশে থাকার লক্ষ্যে এই প্রকল্প। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যোগ্যতার শর্ত পোর্টাল চালুর সময় বিস্তারিত জানানো হবে। নির্বাচনের আগে বেকার ভাতার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর বাজেটেও সেই ঘোষণা করা হয়। এবার পোর্টাল চালু হলে কয়েক লক্ষ যুবক যুবতী সরাসরি আবেদন করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। ফলে পুজোর আগে যুবশক্তি প্রকল্পকে ঘিরে শিক্ষিত বেকারদের মধ্যে উৎসাহ বাড়তে শুরু করেছে।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় ইটাহারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, অপর গাড়ির মৃত ৩ শ্রমিক, আহত ১১। ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন শ্রমিক। শুক্রবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বালিয়াপাড়া এলাকায়। বেপরোয়া গতির জেরে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালেও ইটাহারের দুর্গাপুর অঞ্চলের সাদাপুর ও ধরনডা গ্রাম থেকে প্রায় ৩০ জন শ্রমিক কাজের উদ্দেশ্যে একটি ট্রাকে চেপে রওনা দেন। সকালে তারা বালিয়াড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পৌঁছন। সেখানে ট্রাক থেকে নেমে কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা। ঠিক সেই মুহূর্তে মালদামুখী একটি বেপরোয়া গতির অন্য ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই শ্রমিক বোঝাই লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে। আকস্মিক এই ধাক্কায় লরির পাশে থাকা শ্রমিকরা ছিটকে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত ৩ শ্রমিকের নাম ছেপো বর্মন, বয়স ৪৫, বাড়ি সাদাপুর গ্রাম; অলকা বর্মন, বয়স ৪৬, বাড়ি সাদাপুর গ্রাম; তপো মাড্ডি, বয়স ৩৭, বাড়ি ধরনডা গ্রাম। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ইটাহার থানা ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর জখম ১১ জন শ্রমিককে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। বর্তমানে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সবাই এনডিএ পরিবার, দারুণ অভিজ্ঞতা। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতরাশ সেরে বললেন সুদীপ রচনারা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে প্রাতরাশ সারলেন এনসিপিআই এর সাংসদরা। এদিন সকালে এনডিএ এর অন্যান্য শরিক দলগুলির সাংসদদের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদেরা প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন। সূত্রের খবর, সেখানে প্রাতরাশের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তাদের এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করার একাধিক দিক নির্দেশ ও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে এনসিপিআই সাংসদরা প্রথমে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিনোদ তাওরের বাসভবনে একত্রিত হন। সেখান থেকে একটি বিশেষ বাসে চেপে তারা সবাই একযোগে প্রধানমন্ত্রী বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, আলোচনায় মূলত দেশের উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে আমাদের বিস্তারিত কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী ভাবনাকে বাস্তবায়ন করতে আমরা সব ধরনের কাজ করে যাব। অন্যদিকে লোকসভার সাংসদ শতাব্দী রায় এই বৈঠকের সমবায় ভাবনার উপর জোর দিয়ে বলেন, দেশের সর্বোত্তম স্বার্থে কিভাবে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করা যায় তাই নিয়ে মূলত ফলপ্রসূ আলোচনা হয়েছে। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শের কথা তুলে ধরে জানান, প্রধানমন্ত্রী আমাদের স্পষ্ট বলেছেন, আপনারা ভালো করে মন দিয়ে কাজ করুন। আমাদের মূল লক্ষ্যই হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশবাসীর জন্য নিরলস কাজ করে যাওয়া। বিজেপি সূত্রে খবর, শুক্রবার সকাল ৯টা নাগাদ এনডিএর প্রায় ৪৫ জন নবনির্বাচিত এবং প্রথমবার জয়ী লোকসভার সাংসদ প্রধানমন্ত্রীর বাসভবনে এই প্রাতরাশ বৈঠকে যোগ দেন। তাদের মধ্যে এনসিপিআই, ইউনাইটেড ব্যাকওয়ার্ড ট্রাইব এবং শিবসেনা থেকে নতুন করে এনডিএতে যোগ দেওয়া একাধিক সাংসদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ৫ই আগস্ট বিজেপির ৩৭ জন নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকটিও অত্যন্ত আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়, যেখানে প্রধানমন্ত্রী সকল সাংসদদের কাজের পথ নির্দেশ দেন এবং তাদের একাধিক প্রশ্নের উত্তর দেন। জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি থেকে মিলছে না স্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া বর্ষাকালীন অক্ষরেখা ও দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত
অব্যাহত থাকবে। শুক্রবার অর্থাৎ আজ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতেও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। এদিকে কলকাতায় সারাদিনই আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 90% থাকায় ব্যবসা অস্বস্তিও বজায় থাকবে। টাকার লোভ দেখিয়ে রক্তদানের পিছনে তৃণমূল নেতা, অবশেষে পুলিশের জালে মূল চক্রী সহ 3। অর্থের প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের দিয়ে রক্তদান। দুর্গাপুরে পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য সহ মোট 3 জন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, পিছনে বড় কোনো র্যাকেট রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রদের দিয়ে রক্তদান করানো হয়। বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলেই দাবি। ঘটনা প্রকাশ্যে আসতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্ত যত এগোয় ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, সেই নাবালক ছাত্রদের বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে হাসপাতালে নিয়ে যেত। পরে জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় দাবি করে তাকে এই কাজে নামিয়েছিল তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল আরও এক যুবক, মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ। বর্তমানে হাবিবুল্লাহ দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হোটেলে কাজ করে। পুলিশের তদন্তে আরও জানা যায়, এই গোটা চক্রটি মূলত পরিচালনা করতেন দুর্গাপুরের মুচিপাড়া এলাকার বাসিন্দা তথা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। দেবপ্রিয়র দাবি, অমিত তাকে বলেছিল যত বেশি রক্তদাতা জোগাড় করতে পারবে তত টাকা বেশি পাবে। এই প্রলোভনেই সে নাবালক ছাত্রদের এই চক্রে জড়িয়ে ফেলে। বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে দেবপ্রিয় চক্রবর্তী, মোহাম্মদ হাবিবুল্লাহ এবং অমিত প্রসাদ যাদবকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা কিংবা এর পেছনে বড় কোনো র্যাকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ রেহাই পাবে না। আইনের পথেই চলবে। অন্যদিকে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, রক্ত নিয়ে যদি কেউ ব্যবসা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সে তৃণমূল, বিজেপি বা সিপিএম যেই হোক না কেন, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হবে বিচারের একমাত্র ভিত্তি। থাইল্যান্ডে স্কুলে ঢুকে এলো পাথারি গুলি, বন্দুকবাজ ছাত্রের, শিক্ষক সহ মৃত 7, আহত 15। থাইল্যান্ডের স্কুলে ঢুকে এলোপাথারি গুলি, বন্দুকবাজ ছাত্রের। এই ঘটনায় 2 শিক্ষক সহ 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 15 জন, এর মধ্যে 3 জন ছাত্র। একটি সূত্রের দাবি, স্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালানোর পর নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে হামলাকারী। পাশাপাশি পুলিশের গুলিতে বন্দুকবাজ ছাত্রের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা ঘিরে ফেলে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নন্থাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় একটি উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। 14 বছরের স্কুলেরই 9ম শ্রেণীর এক ছাত্র বন্দুক হাতে ঢুকে পড়ে স্কুলে, এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তাতেই এখনো পর্যন্ত শিক্ষক পড়ুয়া মিলিয়ে 7 জনের মৃত্যুর খবর মিলেছে। জানা গিয়েছে, জনপ্রিয় স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা 3100। 147 জন শিক্ষক রয়েছেন। প্রশাসনিক কর্তাদের দাবি, আহত ছাত্ররা গুলিবিদ্ধ হয়নি। গুলির শব্দে ভয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন তারা।
আমেরিকার মতোই থাইল্যান্ডেও সাধারণ মানুষের হাতে ঢালাও আগ্নেয়াস্ত্র একটি সমস্যা। আনুমানিক 1 কোটি আগ্নেয়াস্ত্র ছড়িয়ে রয়েছে দেশের আম জনতার হাতে। থাইল্যান্ডের জনসংখ্যার গড় হিসেবে প্রতি 7 জনের জন্য একটি আগ্নেয়াস্ত্র, এই বিষয়টি বন্দুকবাজের হামলার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাসেও দক্ষিণ থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজ ছাত্রের হামলায় একজনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন 2 জন। পরিস্থিতির বিচারে আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার কথা ভাবছে প্রশাসন। প্রথমবার হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগদান রাজ্যের। স্বাধীনতা দিবসের আগে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবার সরকারিভাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে পরিচালিত এই কর্মসূচিতে এবার রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে। তার কথায়, পরিবর্তনের সরকার, নেশন ফার্স্ট ও দেশপ্রেমের আদর্শে বিশ্বাসী। সেই ভাবনা থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে। জেলা, মহকুমা, ব্লক, পৌরসভা, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও যুব সংগঠন সহ বিভিন্ন স্তরে স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এর মধ্যে থাকবে তিরঙ্গা জার্নি, পদযাত্রা, জনসচেতনতামূলক কর্মসূচি, দেশাত্মবোধক গান, প্রবন্ধ, কুইজ, বসে আঁকো প্রতিযোগিতা এবং স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহ্যবাহী স্থাপনা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে তিরঙ্গার রঙে আলোকিত করা হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প সংস্থা, হোটেল ও শপিং মলগুলিতে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, 14ই আগস্ট দুপুর 3টেয় কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে একটি রাজ্য স্তরের বৃহৎ তিরঙ্গা জার্নি আয়োজন করা হবে। ওই জার্নিতে মন্ত্রিসভার সদস্য, মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেবেন। অন্তত 50,000 মানুষের অংশগ্রহণের আশা করছে সরকার। ইতিমধ্যে 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের 22টি জেলা, কলকাতা পুরসভা, 7টি পুর নিগম, 43টি মহকুমা, 342টি ব্লক এবং 121টি পুরসভায় কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরকে এই কর্মসূচির নোডাল বিভাগ করা হয়েছে এবং মুখ্য সচিবের নেতৃত্বে প্রশাসনিক স্তরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার একটি জাতীয় উদ্যোগ। তাই দলমত নির্বিশেষে সকল নাগরিককে এতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়া ভবানীপুরের বিধায়ক হিসেবে 7ই আগস্ট বিকেল 4টেয় সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত একটি পৃথক তিরঙ্গা যাত্রার আয়োজনের কথাও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, এটি সরকারি কর্মসূচি নয়, বরং ভবানীপুরের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত একটি অরাজনৈতিক উদ্যোগ। আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।